সকাল 10টা। পদ্ম ইজানকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় পদ্মের খুব কান্না পেয়েছিল, তাও নিজের মনকে শক্ত রেখে বাড়ি থেকে বের হয়েছিল। গাড়িতে উঠতেই মনটা হু হু করে উঠল। 14 দিন যেন 1 বছরের মতো লাগবে তার কাছে। বিয়ের প্রথম প্রথম গ্রামে যেতে খুব ইচ্ছে করেছিল, এখন ঢাকা শহরে থাকতে মন চাচ্ছে। ইজান নিজেই ড্রাইভ করছে। পাশের সিটে পদ্ম মন খারাপ করে বাহিরে তাকিয়ে আছে। যতবার মনে পড়ছে ইজানকে ছাড়া তার থাকতে হবে, ততবার যেন মনটা ভেঙে যাচ্ছে তার। অসহ্য ব্যথা একদম। মাঝে মাঝে পদ্ম ইজানের দিকেও তাকাচ্ছে। লোকটা একদম শান্তভাবে গাড়ি চালাচ্ছে। পদ্ম নীরবতা ভেঙে ইজানকে বলল, আমি যে চলে যাচ্ছি, আপনার কষ্ট হচ্ছে না? ইজানের দৃষ্টি সামনের দিকে, পদ্মর দিকে একবারও তাকালো না। না, কেন কষ্ট হবে? তুমি তো এক্সাম দিতে যাচ্ছ, শেষ হলেই আবার চলে আসবে। পদ্মের মনটা আবারও ভেঙে গেল। জানি তো কষ্ট হচ্ছে না, আপনার মনে তো আর আমি নেই যে আমার জন্য কেন কষ্ট হবে। কষ্ট তো হবে অন্য মেয়ের জন্য। ইজান গাড়িটা থামালো, অবাক চোখে পদ্মের দিকে তাকিয়ে। ইদানিং তার ব্যবহারগুলোর সাথে অপরিচিত সে। গ্রামে যাচ্ছে এই শোকে বোধহয় পাগল হয়ে গিয়েছে। ইজান পদ্মের দিকে অনেকটা ঝুঁকে এলো, যা দেখে পদ্ম ঘাবড়ে গিয়েছে। কি বললে তুমি? পদ্ম থতমত খেয়ে গেল। না না, কিছু বলিনি। আপনি গাড়ি চালানো বন্ধ করলেন কেন? ইজান হেসে দিল, তাও আবার সেই সুন্দর হাসিটা। উফ পদ্ম, তুই আজ সেসবই এই হাসি দেখে। ইজান আবার ঠিকঠাক মতো বসলো। পদ্ম বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। হুটহাট এমন হওয়াতে ঘাবড়ে গেল অনেকটা। ইজান হেসে বলল, যাকে রেখে আসতে যাচ্ছি তার জন্যই তো কষ্ট হচ্ছে, কিন্তু আমি কষ্ট পাচ্ছি এটা দেখলে তো ম্যাডাম যেতেই চাইবে না। পড়াশোনার বিষয়ে এত ভালোবাসা দেখাই না, ওকে? পদ্ম মুখ বাঁকালো। ভেবেছিল ইজান দেখেনি, কিন্তু ইজান ঠিকই দেখে নিয়েছে। আর জানেও পদ্ম কেন এমন করেছে। মুখ পাখি লাভ নেই, যদি এমন করো এজেন্ট কিন্তু তোমাকে গ্রাম থেকে আর আনবে না। পদ্ম তেরাভাবে উত্তর দিল, আমি নিজেই চলে আসব। যদি একা না আসতে পারি তাহলে মা আর পুষ্পকে নিয়ে সোজা আপনার বাসায় চলে যাব। ইজান পদ্মকে রাগানোর জন্য বলল, তুমি গ্রাম থেকে এসে দেখবে তোমার সতীন অলরেডি তোমার বয়সের সংসার করছে। তুমি কি আসলে বুঝতে পারছো না আমি কেন তোমাকে ওখানে এত তাড়াতাড়ি রেখে আসছি? আমি তো আরেকটা বিয়ে করছি। তোমার দাঁত রইল, অবশ্যই তোমার বরের বিয়েতে আসবে। আমি আর তোমার সতীন খুবই খুশি হব। পদ্ম যেন তেলে বেগুনে জ্বলে উঠল। ইজানের কথাটা খুব বাজে ছিল। এক বউ থাকতেও আবার বিয়ে করার কথা বলছে। পদ্ম কেঁদে ফেলল। আপনি খুব খারাপ, আমি আপনার সাথে থাকবো না। এতদিন তাহলে আপনি আমার সাথে অভিনয় করেছেন। আমি তো জানি আপনার আমাকে ভালো লাগে না, কারণ আমি গ্রামের মেয়ে। আপনার চোখে তো শহরের মেয়েদের কি ভালো লাগে। আমাকে কেন লাগবে? দরকার নেই আমাকে গ্রামে দিয়ে আসার। এখানে নামিয়ে দিন, আমি একাই চলে যেতে পারবো। ইজান ভেবেছে পদ্ম রাগ করে কথা শোনাবে, কিন্তু তিনি তো একেবারে কেঁদেই দিল। ইজান পদ্মকে টেনে তার বুকের সাথে মিশিয়ে নিল। পদ্মফুল, আমার চোখে তুমি সবসময় সুন্দর। আমি তোমার সঙ্গে কোনো অভিনয় করিনি। তবে এটা ঠিক, বিয়েতে আমার মত ছিল না, আমার মা জোর করেছিল। এই যে তোমাকে আদর দিই, ভালোবাসি, এগুলো আমি মন থেকেই দিই। বিয়ের পরের দিন থেকে আমি তোমাকে মেনে নিয়েছি। প্রথমে মানতে পারছিলাম না, এখন তুমি গ্রামে যাচ্ছ, আমি সেটা সহ্য করতে পারছি না। ইজান শেখের জীবনে তুমি প্রথম নারী, যার প্রতি সে এতটা দুর্বল, যাকে না দেখে ইজান তার সকালটা শুরুই করতে পারে না, যার কষ্ট হলে সে নিজেও কষ্ট পায়, যার প্রতি ইজানের বুক ভরা ভালোবাসা রয়েছে, সেই মেয়েটি তুমি পদ্মফুল। তুমি নিতান্তই ভাগ্যবতী মেয়ে। ইজানের কথা শুনে পদ্ম কষ্টের মাঝেও হাসল। আপনি অনেক ভাগ্য করে আমার মতো বউ পেয়েছেন, এই কথাও কিন্তু ভুলে যাবেন না। ইজান হেসে দিল। হুম, একটুও বলবো না। পদ্ম ইজানের বুকে একটা সুন্দর করে চুমু এঁকে দিল। তারপর গভীরভাবে ইজানকে জড়িয়ে ধরল। ইজানও এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে, আর এক হাত দিয়ে ড্রাইভ করছে। দেখতে দেখতে পদ্ম আর ইজান গ্রামে ঢুকলো। পদ্ম ঘুমিয়ে আছে। সেই যে গ্রামে চলে এসেছে তার কোনো খেয়ালই নেই। ইজান পদ্মের বাসার জন্য এক গাদা জিনিসপত্র কিনেছে, সাথে অনেক বাজারও করেছে। আসার সময় মনিরা শেখ বলে দিয়েছিল ও যেন বাজার করে নিয়ে যায়, কারণ নতুন বর বিয়ের পর
প্রথম মেয়ের বাড়িতে গেলে বাজার করতে হয়, আর ইজানও তাই করলো। আর মা যা যা বলে দিয়েছে সে সব কিছুই নিয়েছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে পদ্ম এগুলো কিছুই দেখতে পারল না। সে তখন ঘুমেছিল। ইজান পথটা ভুলে গিয়েছে, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও পদ্মকে জাগালো। ইজান পদ্মকে ডেকেই যাচ্ছে, কিন্তু পদ্ম ঘুম থেকে উঠছে না। এবার ইজান পদ্মের মুখে পানি ছিটালো, সাথে সাথে পদ্ম হড়বড় করে চোখ খুলল। উঠেছে তুমি? আমি কতক্ষণ ধরে ডাকছিলাম তোমাকে। পদ্ম চোখ পিট করে ইজানের দিকে তাকালো। কি হয়েছে? ইজান ভ্রু কুচকে তাকিয়ে আছে পদ্মের দিকে। তোমার গ্রামে ঢুকেছি, কিন্তু পথটা ভুলে গিয়েছি। আমি ঠিক চিনতে পারছি না। পদ্মের মনে হলো সে ঘুমিয়ে ভালো ছিল, এখন আবার মনটা খারাপ করে দিল লোকটা। পদ্ম ঢোক গিলল। আচ্ছা, আপনি গাড়ি চালান, আমি বলছি। পদ্ম বলছে আর ইজান সেই মোতাবেক গাড়ি চালাচ্ছে। মাঝে মাঝে বলতে গিয়ে তার কান্না চলে আসছে, তবুও সে মনটা একদম ঠিক রেখে ইজানকে বলল। পদ্মের বাড়ির সামনে এসে গাড়িটা থেমেছে। গ্রামের রাস্তাগুলো একেবারে সরু, রাস্তার চারপাশে গাছ আর ধান ক্ষেত। ইজান গাড়ি চালানোর পাশাপাশি চারপাশও একটু দেখে নিচ্ছিল। যখন প্রথমে এসেছিল তখন এসব কিছুই খেয়াল করেনি। পদ্ম গাড়ি থেকে নামলো, আর পুষ্প সেটা দেখে দৌড়ে তার আপুকে গিয়ে জড়িয়ে ধরেছে। মা, আপু এসেছে। রুবিনা খাতুনও আসলো, তার মেয়েকে একেবারে বুকের সঙ্গে মিশিয়ে রাখলো। পদ্মের মাথায় কয়েকটা চুমু দিল রুবিনা খাতুন। পদ্মও একদম তার মাকে জড়িয়ে ধরে আছে পাখির ছানার মতো। ইজানের সাথে কিছুক্ষণ কথা বলল রুবিনা খাতুন, কিন্তু পুষ্প কোনো রকম কথা বলল না। ইজান একবার ভুলবশত তাকিয়েছিল, কিন্তু মেয়ে তাকে দেখে মুখটা ভেঙিয়ে দিল। ইজান একেবারে হকচকিয়ে গেল, বুঝেছে এই রাগ এখনো কমেনি। ইজান শান্ত কণ্ঠে রুবিনা খাতুনকে বলল, তাহলে মা, আমি এখন আসি। রুবিনা খাতুন অবাক হয়ে গেল। আসি মানে কি এখনই চলে যাবে নাকি? নতুন জামাই প্রথম বাড়িতে এসেছে মাত্র, এখনই যাওয়ার কথা বলছে। কি বলছো বাবা? এখন চলে যাবে মানে? ইজান সৌজন্যবোধক হাসল। আসলে মা, আজ কিন্তু আমার ডিউটি ছিল, তাও শুধুমাত্র ছুটি নিয়েছি পদ্মের জন্য। আমাকে এখনই আবার চলে যেতে হবে, কারণ কাল থেকে আমাকে ডিউটিতে আবার ফিরতেই হবে। পদ্ম সবই জানে। শেষের কথা বলার সময় ইজান পদ্মের দিকে তাকালো। মেয়েটার চোখ যে পানিতে টলমল করছে তা বোঝাই যাচ্ছে। ইজানের কথা কোনো মতেই রুবিনা খাতুন রাজি নন, অন্তত আজ রাতটা থাকতেই হবে। ইজান বলছে সম্ভব না, তাও তিনি জোর করছেন। ইজান অনুরোধের সুরে বলল, আজ না মা, আমি তো আসবোই, আবার পরে একদিন হয়ে থাকা যাবে, এখন আমাকে আসতে হবে। রুবিনা খাতুন বলল। দুপুরের খাবারটাও কি খেয়ে যেতে পারবে না? ইজান ভাবল কিছুক্ষণ, তারপর ভেবে বলল, জি, খেয়ে যাব। রুবিনা খাতুন খুশি হলো, সাথে পদ্ম। পদ্মের তো খুশির শেষ নেই, কিন্তু পুষ্প তৎক্ষণাৎ বলে উঠল, এই লোককে আমাদের বাসায় খেতে দিব না। ওনার বাসায় যখন গিয়েছিলাম তখন উনি আমাকে একটু ঘোরাতে নেননি, আবার একদিন প্রায় দুপুরের সময় সকালের নাস্তা খেতে দিয়েছিলেন। পুষ্পের কথায় ইজান লজ্জা পেল। এই বিচ্ছু মেয়েকে একদম সরাসরি অপমান করে দেয় কে জানে। রুবিনা খাতুন পুষ্পকে চোখ রাগাচ্ছে, এই মেয়ে কখনো ভালো হবে না। বাবা, তুমি কিছু মনে করো না ওর কথায়। ও এমনই, আমি কত বকি, কিন্তু সে বকা খাওয়ার পর সব আবার ভুলে যায়। ইজান পুষ্পের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সমস্যা নেই মা। রুবিনা খাতুন পদ্মের উদ্দেশ্যে বলল, পদ্ম, ইজহান বাবাকে ভেতরে নিয়ে যা। ইজান পদ্মের সাথে ভিতরে ঢুকলো। পদ্ম ইজানকে তার রুমে নিয়ে গেল। পদ্ম রুমে গিয়ে শটান হয়ে শুয়ে পড়েছে। ইজান পকেটে হাত গুজে পদ্মের সোজাসুজি দাঁড়ালো। এসেছে তো ঘুমিয়ে ঘুমিয়ে, যেখানে আমার ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে থাকার কথা, সেখানে তুমি কাজটা করছো। পদ্ম অন্যদিকে ফিরে গেল। ইজান এটা দেখে পদ্মের পাশাপাশি শুয়ে পড়েছে। একটু পরতে চলেই যাব, তাও রাগ দেখাচ্ছ। পদ্ম ইজানের দিকে ফিরল। এবার রাগ করছি না তো, আমার আসলে ভালো লাগছে না। কেন লাগছে না? জানি না। কেন জানো না? হুম। আমি চলে গেলে ভালো লাগবে তোমার? পদ্ম ইজানকে জড়িয়ে ধরেছে। ইজান হাসছে, মেয়েটা একটু পাগলাটে ধরনের। আপনি চলে গেলে আমার একটুও ভালো লাগবে না ডাক্তার সাহেব। ইজান পদ্মকে কিছু বলতে যাবে, তার আগেই ডাক পড়েছে। পুষ্প দরজার উপাস থেকে বলল,
তারা যেন তাড়াতাড়ি খেতে আসে। পদ্ম খাওয়ার আগেই শেষ, কিন্তু ইজানের জন্য বসে রইল। তাদের খাওয়া শেষ করে পদ্ম আর ইজান রুমে আসলো। ভাবতেই মন কেমন করে উঠল, কারণ এই তো এখনই ইজান চলে যাবে। পদ্ম আর ইজান পাশাপাশি বসেছে, দুইজনই চুপ করে আছে। ইজান পদ্মের মাথায় হাত দিয়ে বলল, শোনো, এক্সামগুলো ঠিক মতো দেবে। আমি হয়তো আসতেও পারি, আবার নাও আসতে পারি, তবে চেষ্টা করবো আসার জন্য। তুমি কিন্তু ভালো করে এক্সাম দেবে, ওকে? ইজান ভেবেছে পদ্ম আর কিছু বলবে না, তাই সে বলল, তাহলে আসি। হ্যাঁ, ঠিকঠাক মতো করে চলবে। আমি কল দেবো তোমাকে। পদ্ম ইজানের হাত ধরে বলল। এত তাড়া কিসের? আর একটু বসুন না। ইজান পদ্মকে মোবাইলটা দেখালো, সেখানে বড় করে উল্লেখ করা 5:45 বাজে। দেখো, আমি অলরেডি অনেক লেট করে ফেলেছি, আমাকেও তো বাসায় ফিরতে হবে, তাই না? পদ্ম এখন আবার কেঁদে উঠল। আজকে থাকলে কি এমন ক্ষতি হতো? ইজান হেসে পদ্মের গালে হাত বুলাচ্ছে। এই দুদিন তুমি যতবার কেঁদেছ, জীবনে মনে এতবার কাঁদনি তুমি। পদ্ম ইজানকে অবাক করে দিয়ে একটা কাজ করলো। পদ্ম ইজানের ওষ্ঠে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। মুহূর্তেই পদ্ম নিজেই চোখটা বন্ধ করে ফেলল, কিন্তু ইজান ব্যাটা তো ছাড়ছেই না। পদ্ম অনেক কষ্টে ছাড়িয়ে নিল নিজেকে, ওদিকে মুখ রেখে বলল, আপনি কোনো মেয়ের দিকে তাকাবেন না ডাক্তার সাহেব, পদ্মফুল কিন্তু রাগ করবে। এবার আপনি আসতে পারেন। পদ্মের পরীক্ষা শুরু হয়েছে 4 দিন হলো। এর মাঝে 2টো পরীক্ষাও শেষ। খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, কারণ ইজান প্রতি রাতে কল দিয়ে হুমকি দেয় যদি কোনো সাবজেক্টে 80+ নাম্বার ছুটে যায় তাহলে ইজান তাকে আর বাসায় নিবে না। জানি এগুলো মজা করে বলে, তাও নিজের মান সম্মান শ্বশুরবাড়ির কাছে রাখার জন্য ভালো করে পড়াশোনা করে। একটা মানসম্মত রেজাল্ট করা লাগবে, যে করেই হোক। রোববার গণিত পরীক্ষা, সেই হিসেবে পদ্ম দিনরাত অঙ্ক নিয়ে বসে আছে। এই এক বিষয় যেটাতে পদ্ম খুবই দুর্বল, শত মন দিয়েও চেষ্টা করলেও পারে না। পদ্ম পড়ার টেবিলে বসে আছে, তার মাথার কাজ করছে না। এই সাবজেক্টটা নিয়ে আর পারে না। ইজান কল করেছে। পদ্ম পড়ার টেবিল থেকে উঠে গিয়ে কলটা রিসিভ করলো। ইজান শান্ত কণ্ঠে বলল, কি করছো পদ্মফুল? পদ্ম চিন্তিত হয়ে বলল, আমার ভালো লাগছে না, এত চিন্তা মাথায় নিতে পারছি না। পদ্মের কথায় ইজান ভ্রু কুঁচকালো। কি এমন হয়েছে যে এমন কথা বলছে? কি হয়েছে বলবে তো, না বললে আমি কি করে বুঝবো? আমি অঙ্ক পারছি না। আপনি তো আমাকে বলে দিয়েছেন যে প্রতি বিষয়ে 80-এর ওপরে নাম্বার থাকতে হবে। আচ্ছা আপনিই বলুন, আমি কি এত ভালো শিক্ষার্থী যে এমন রেজাল্ট হবে আমার? সব বিষয় ঠিক আছে, গণিত বিষয়টাকে একটু ছাড় দিলে হয় না? ইজান পদ্মের কথা শব্দ ছাড়া হাসল। এই মেয়ে এটার জন্য এত টেনশন করছিল? হাস্যকর ব্যাপার। পরক্ষণে ইজান গম্ভীর কণ্ঠে বলল, হুম, কোনো ছাড় দেওয়া হবে না। আমি এতটাও ভালো মানুষ নই ম্যাডাম। পদ্ম রেগে গেল। এই বিষয়ে একটু ছাড় দিলেও পারত, বড্ড বাজে লোক একদম। আপনাকে কে বলেছে আপনি ভালো মানুষ? পচা লোক, আপনি মোটেও ভালো মানুষ নন। ইজান শব্দ করে হাসল। ইজানের হাসির শব্দ শুনে পদ্মের রাগ নিমিষেই চলে গেল। সেও হাসছে। আমার পদ্মফুলের রাগী কথাগুলো এত মজা লাগে কেন বলো তো? পদ্ম কথাটা শোনা মুহূর্তেই চোখটা বন্ধ করে ফেলল। পদ্ম উত্তর দিচ্ছে না দেখে ইজান বলল, আচ্ছা তাহলে কলটা রেখে দিই আমি। পদ্ম সাথে সাথে বলল, না না, আচ্ছা আপনি এখন কি করছেন? এক জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে একজনের পারমিশন ছাড়া ভেতরে যাব না। পদ্ম কথাটা বুঝলো না ইজান আসলে কি বলছে। বুঝিনি, কি বলছেন? ইজান একটা নিঃশ্বাস ছাড়ল। তোমার আমাকে এখন এই মুহূর্তে দেখতে মন চাচ্ছে? পদ্ম ঠোঁট কামড়ে ভাবলো কি বলবে। দেখতে মন চাইলে আপনি কি আসবেন নাকি? আর এখন তো আসা সম্ভবও না, কত দূরের পথ। আমি বলেছি তোমার এখন আমাকে দেখতে ইচ্ছে করছে কিনা, আর তুমি বলছো আসবে নাকি, কত দূরের পথ। আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, অতিরিক্ত কথা বলা আমার পছন্দ না। পদ্মের তো মনে মনে ঠিকই মন চাচ্ছে, কিন্তু ইজানকে কথাটা বলবে কিভাবে? পদ্ম কথা বলছে না দেখে ইজান ধমক দিল, কথা বন্ধ কেন? দুবার জিজ্ঞেস করছি, আমার কথা কি তোমার গায়ে লাগছে না?
পদ্ম আমতা আমতা করে বলল। ভীষণ মন চাচ্ছে। ইজান হাসলো। তাহলে দরজা খোলো। ইজান বিরক্ত হলো। এ কি আসলেই কিছু বুঝতে পারছে না? কলটা কেটো না, যাও দরজা খোলো, একটা সারপ্রাইজ তোমার জন্য ওয়েট করছে। পদ্ম কিছু বলল না। ইজানের কথা মতো কলটাও কাটলো না। আস্তে আস্তে গিয়ে দরজা খুলছে। যদিও ভয় কাজ করছে, কারণ এত রাতে দরজা খুলবে। কাউকে ভয় না পেলেও ভূতকে তো ভয় পায়। যদি হঠাৎ দরজা খুলতেই সামনে এসে পড়ে, ঠিক এই কথাগুলো মনে করে পদ্মের পা চলছে আবার চলছে না। পদ্ম আল্লাহ আল্লাহ করতে করতে গিয়ে দরজা খুলছে। পদ্ম দরজা খুলেই 404 ভোল্টের শক খেলো। এই দেখি ইজান দাঁত দেখিয়ে হেসে দাঁড়িয়ে আছে। পদ্ম অবাক হয়ে পিছনে ফিরল, ভেবেছে এটা মিথ্যে। আবার ইজানের দিকে ফিরে তাকালো, এটা স্বপ্ন নয় তো। তাড়াতাড়ি নিজের হাতে একটা চিমটি কাটলো। না, এটা স্বপ্ন। আসলে ইজান দাঁড়িয়ে আছে। পদ্মের রিয়াকশন দেখে ইজান হাসছে। নিশ্চয়ই সে খুব বড় করে অবাক হয়েছে। ইজান হেসে পদ্মকে জড়িয়ে ধরল। পদ্মের মাথায় হাত বুলিয়ে বলল, পদ্ম, আমি এহসান, তোমার এত অবাক আর কিছু নেই। পদ্ম অবাক হয়ে তার কথা বন্ধ হয়ে গিয়েছে। সত্যি এটা আপনি তো? ইজান হেসে দিল। হ্যাঁ, এটা আমি। অবিশ্বাস্য, কিন্তু আপনি এখন এখানে কেন? ইজান ভ্রু কুঁচকাল, পদ্মকে ছেড়ে দিল। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি। পদ্ম চোখ বড় হয়ে গেল। এই না, যাবেন না। তাহলে এখন কি করব? পদ্ম ইজানের হাত ধরল। ভেতরে আসুন। ইজান পদ্মকে বলল দাঁড়াতে। সে নাকি গাড়ির চাবি রেখে আসছে। ইজান চাবি নিয়ে আসছে, সাথে আরো কিছু ব্যাগও। পদ্ম ব্যাগগুলোর দিকে তাকালো। এগুলো কি? ইজান ব্যাগগুলো রাখলো ভিতরে এনে। তোমার যে ডেঞ্জারাস বোন আছে, বাবারে, সে না জানি কখন আবার কি বলে আমাকে অপমান করে ফেলে। তার কথাগুলো খুবই জঘন্য। দুলাভাই হিসেবে একদিনও ভালো কোনো কথা বলেনি। এমনি দেখা হলে শুধু অপমান করে। এখন যদি জানে যে খালি হাতে শ্বশুরবাড়ি এসেছি, আমার ইজ্জত সব পানি পানি করে দেবে। পদ্ম হেসে দিল ইজানের কথা শুনে। এই দুই মানুষের কখনো মিল হয়নি, ভবিষ্যতে হবে কি না সন্দেহ আছে। আচ্ছা, এগুলো এখানে থাকুক, আপনি ভেতরে যান, আমি আসছি। কোথায় যাবে? শোনো, এখন কাউকে কিচ্ছু বলার দরকার নেই, সবাই ঘুমিয়ে আছে। যদি বলেছো না, তাহলে কিন্তু আমি চলে যাব। আচ্ছা, বলবো না, কিন্তু আপনি কি কিছু খাবেন না? আমি খেয়ে এসেছি, চলো রুমে চলো। পদ্ম ইজানের সাথে রুমে আসলো। ইজান ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। এই ফাঁকে পদ্ম ইজানের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসলো। বলেছে খেয়ে আসছে, তাই বলে এখন কি তাকে কিছু খেতে দিবে না নাকি? এজন্য চা বানিয়ে আনলো। পদ্ম চা অত বেশি পছন্দ করে না, তাই আর নিজের জন্য বানালো না। ইজান শার্ট চেঞ্জ করে এখন টি শার্ট পরেছে। দেখে মনে হচ্ছে গোসল করেছে, কারণ চুল থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে। আপনি গোসল করেছেন? ইজান মাথা নাড়ালো। পদ্ম ইজানের সামনে চা নিয়ে দাঁড়ালো। চা বানিয়েছো কেন? আপনাকে কি না খাইয়ে রাখবো নাকি? চা খেলে আমার পেট ভরবে বলে মনে হচ্ছে তোমার? পদ্ম অসহায় দৃষ্টিতে তাকালো ইজানের দিকে। আপনি না খেয়ে এসেছেন? ইজান পদ্মের অধরে হাত রাখলো। আমার তো এখন অন্য কিছু খেতে মন চাইছে। পদ্ম সরে আসলো ইজানের থেকে। দেখুন, এখন এসব ভালো লাগছে না, আপনি চা খান। দাও। ইজান চাটা মুখে নিয়ে চেহারাটা বিকৃত করে ফেললো। পদ্ম ভরকে গেল। চা মনে হয় ভালো হয়নি। ভালো হয়নি? একটুও তো চিনি দাওনি। বিশ্বাস না হলে খেয়ে দেখো। পদ্ম খেলো ঠিকই, চিনি দেয়নি। একদম পানির মতো লাগছে চা। পদ্ম ইজানের হাত থেকে চায়ের কাপটা নিয়ে নিল। থাক, আপনার আর চা খেতে হবে না, আপনি ঘুমিয়ে পড়ুন, জার্নি করে এসেছেন। ইজান তার হাত দিয়ে সামনের চুলগুলো পেছনে নিল। তোমার না ম্যাথে প্রবলেম? চলো দেখি কোথায় প্রবলেম। এখন অঙ্ক করবো না। ইজান ধমক দিল। করতে হবে। ইজান পদ্মের হাত ধরে টেনে এনে টেবিলে বসালো।
পদ্মের পাশে চেয়ার টেনে নিজেই বসলো। ইজান পদ্মের এই অবস্থা দেখে যা বুঝার সে কিছুই পারে না। ভেবেছিল পদ্ম অনেক ভালো স্টুডেন্ট, এখন দেখি ঘোড়ার ডিম সে। প্রায় 5টা অঙ্ক করে দিল ইজান। এখন পদ্মকে প্রচণ্ড ঘুমে ধরেছে, চোখ মেলে তাকাতে পারছে না একটুও। আমার ঘুম আসছে, চলুন না ঘুমাতে যাই। ইজান পদ্মের কথা মতো ঘুমাতে গেল। পদ্ম ওদিকে ফিরে শুয়ে পড়ল, যেটা ইজানের সহ্য হলো না। পিছন থেকে পদ্মকে জড়িয়ে ধরল, পদ্মের ঘাড়ে মুখ লুকালো। এবার শান্তি লাগছে ইজানের। এতদিন এটাই মিস করছিলাম পদ্মফুল। পদ্ম চিমটি কাটলো ইজানের হাতে। ইজান আর একটু গাঢ় করে জড়িয়ে ধরল। একটু ভালোবাসার কথা বলতে পারবো না? সকাল 5টা। পদ্ম তাড়াতাড়ি উঠে পড়ল, কারণ তার মাকে বলতে হবে ইজান এসেছে, তার জন্য নাস্তা বানানো লাগবে। এখন যদি না বলে তাহলে তার মা তাকে ইচ্ছে মতো বকবে। পদ্ম আস্তে করে ইজানের হাত একপাশে রাখলো, হাত দিয়ে চুলে খোপা করে দরজা খুলে বেরিয়ে গেল। রুবিনা খাতুন খুব রাগ করলেন, কারণ কেন তাকে কিছু বলা হয়নি। আরও ইজানও কিছু খায়নি শুনে তিনি পদ্মকে 1000টা বকা দিলেন। রুবিনা খাতুন এখন ইজানের জন্য নাস্তা বানাচ্ছে, পদ্ম তার মায়ের পাশে বসে আছে। 9টা। পদ্ম ইজানকে ঘুম থেকে উঠানোর জন্য রুমে আসলো। ইজান আগেই উঠে বসে আছে, ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। পদ্ম ঠিক ইজানের সোজাসুজি দাঁড়ালো। ফ্রেশ হয়েছেন? তুমি কোথায় ছিলে এতক্ষণ? ঘুম থেকে উঠে তোমায় পাইনি কেন আমি? আমি মায়ের কাছে গিয়েছিলাম, মা খুব বকেছে, কেন জানায়নি। আচ্ছা খেতে আসুন এখন। আগে তো স্পেশাল কিছু পাই, তারপর খাবো। স্পেশাল কিছু কি আবার? উফ, তুমি এত বোকা কেন পদ্মফুল? আমার মনের ভাষা বুঝতে পারো না? কেন বড় হলে না তুমি? ইজান পদ্মকে টেনে তার কোলে বসালো। পদ্ম হকচকিয়ে গেল। পদ্মের গালে সুন্দর করে চুমু বসিয়ে দিল। পদ্ম ইজানের হাত খামছে ধরল। তাদের এই মুহূর্তে পুষ্পের আগমন ঘটল। আপু, মা ডাকছে। দুর্ভাগ্যবশত পুষ্প দেখে ফেলল। সাথে সাথে পুষ্প ওদিকে ফিরে গেল। ছিছি, কি দেখে ফেললাম? পদ্ম জোর করে ইজানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। ইস, এমনটা না হলেও পারত। এখন পুষ্পের সামনে মুখ দেখাবে কি করে? ইজান শান্ত কণ্ঠে বলল, ছিচি করো না, দোষটা তোমারই ছিল। তুমি ভুল সময় এসে পড়েছ। এগুলো আবার কারো কাছে বলতে চাও না।